সরকারটা চলছে আসলে গণ অভ্যুত্থানের সৃষ্ট যে ক্ষমতা, সেই ক্ষমতার উপর সে বসে আছে। যেমন আমরা কিন্তু গণ অভ্যুত্থানের ক্ষমতা, বিএনপি ক্ষমতা, যেসব রাজনৈতিক দল এই অভ্যুত্থানে ছিল ছাত্রদের পাশে ব্যানার নামায়, তারা কিন্তু সব ক্ষমতার উৎস এখানে। যে জন্য আমরা সরকারকে বলতে পারছি এখন জানাচ্ছি বাইট সংলাপে আমাদের মধ্যে উপস্থিত আছেন একজন ট্রেড ইউনিয়ন কর্মী, একজন মার্ক্সবাদী তাত্ত্বিক, 90-এর দশকের 80-এর দশকের তুখুর ছাত্রনেতা ডাক্তার ফয়জুল হাকিম লালা, সাধারণ সম্পাদক জাতীয় মুক্তি কাউন্সিল। লালা ভাই, আপনাকে স্বাগতম। সুনামগঞ্জে, বরিশালের মানুষ সুনামগঞ্জে এসে কেমন লাগছে? জনগণের মধ্যে যে অঞ্চলেই আমি যাই, জনগণের মধ্যে গেলে প্রাণ খুঁজে পাই। হ্যাঁ, সেটাই তো। আর রাজধানী ঢাকা ছেড়ে যদি মানে জেলা শহরে যাওয়া যায়, তাহলে প্রাণের স্পন্দন তুলনামূলক বেশি পাওয়া যায়। গরমের অনুভূতিটা কেমন লাগছে এখানে? গরম তো এবার মনে হলো এই গত দুদিনে বেশ প্রচণ্ড গরম, তাপ বেশি। আচ্ছা, যাই হোক, আমরা একটু আলোচনা চাচ্ছি। দীপল, তীব্র গরমের মধ্যে বেশিক্ষণ কথা বলবো না, একটু সোজা চাপড়া চলে যেতে চাই। আপনি হচ্ছে 90 দশকের একজন যোদ্ধা, ওই সময় স্বৈরাচার সরকারের পতন ঘটিয়েছেন। আবার 2024 সালে এই বাংলাদেশে আরেকটি স্বৈরাচার সরকারের পতন হলো বলে জনগণ মনে করে। আপনারাও, আমরা জানি আপনারা সেই হিসাবে ভিতর থেকে কাজ করেছেন, অনেকটাই প্রকাশ্যে কিংবা অনেকটাই তাত্ত্বিকভাবে সেই সহায়তা আপনারা করছেন। এই দুইটি স্বৈরাচার আন্দোলনের যে মূল পার্থক্যটা কি, এখনের প্রেক্ষাপট আসলে আপনাদের কি মনে হচ্ছে? আপনাদেরকে ধন্যবাদ যে আমাকে আপনাদের এই মিডিয়ার সাথে যুক্ত করেছেন। তো এখানে প্রথমে যেটা বলা দরকার যে জুলাই গণ অভ্যুত্থানটা হচ্ছে বাংলাদেশে যতগুলো গণ অভ্যুত্থান ঘটেছে এখানে, সেটা 52 হোক, ভাষা আন্দোলনে, কিংবা 69 গণ অভ্যুত্থান হোক, কি 71 মার্চের দিনগুলি হোক, কিংবা 90 গণ অভ্যুত্থান হোক, 2024 যে গণ অভ্যুত্থান, জুলাই গণ অভ্যুত্থান, এইটা হচ্ছে ব্যাপক এবং আক্রমণাত্মক। এটা বলেছেন আমাদের সভাপতি কমরেড বদরুদ্দিন নূর, তিনি এইভাবেই চিহ্নিত করেছেন। আমার সৌভাগ্য হয়েছে যে আমি 71 মুক্তিযুদ্ধের মধ্যে ছিলাম। সেখানে আমাদের পরিবারের অনেক সদস্য মুক্তিযুদ্ধে সরাসরি অংশগ্রহণ করেছে। আমরা বাংলাদেশ প্রতিষ্ঠার পর দেখেছি যে মুক্তিযুদ্ধের যে আকাঙ্ক্ষা, তা কিভাবে নষ্ট হতে শুরু হয়েছে, জনগণের সাথে প্রতারণা শুরু হয়েছে, বেইমানি শুরু হয়েছে। আমরা 80-র দশকে সামরিক জান্তা বিরোধী আন্দোলনে আমি ছিলাম, এবং 90-তে গণ অভ্যুত্থানের নেতৃত্বে যে সংগঠন ছিল সর্বদলীয় ছাত্র ঐক্য, সেই ক্ষেত্রে আমাদের একটা ভূমিকা ছিল। আমি সেখানে ছিলাম বাংলাদেশ ছাত্র পরিষদের সভাপতি। এখন আপনি জুলাই গণ অভ্যুত্থানটা হচ্ছে আরও ব্যাপক এবং আরও আক্রমণাত্মক, এবং এটা কারণ হচ্ছে যে গত 54 বছর ধরে আমরা এখানে একটা বিষয় যুক্ত করি। আপনি যেহেতু একটা ছাত্র সংগঠনের ছিলেন, তৎকালীন ছাত্র সংগঠনে যারা হচ্ছে লড়াই সংগ্রাম করতেন, তারা তো কখনো আসলে ক্ষমতায় বসেননি। 2024 সালে আমরা তার একটু ব্যতিক্রম দেখছি। এই বিষয়টা আপনার কাছে কেমন লাগছে? এটার বিষয় হচ্ছে যে জুলাই গণ অভ্যুত্থানটা আগেই বলেছি আমি, যেটা ব্যাপক এবং আক্রমণাত্মক, এবং এই অভ্যুত্থানের সাথে 90-এর অভ্যুত্থানকে তুলনা করা যায়। 90-এর অভ্যুত্থানটা একটা সাংবিধানিক কাঠামোর মধ্যে চলে গেছে, সহজেই এটা গিয়েছে, এবং সেখানে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল, শ্রেণী পেশার সংগঠনগুলো ছিল, আমরা রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো ঐক্যবদ্ধ ছিলাম। কিন্তু জুলাইয়ের গণ অভ্যুত্থানটা হয়েছে ছাত্র শ্রমিক জনতার, এবং যারা এই আন্দোলনের মুখপত্র হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারা গণ অভ্যুত্থানের মধ্যে স্রোতে তারা এসছে এখানে। তারা ছিলেন কোটা আন্দোলন, সরকারি চাকরি ক্ষেত্রে যে কোটা, সেই সংগ্রামের মধ্যে তারা ছিলেন। কিন্তু ফ্যাসিস্ট হাসিনা রেজিমের বর্বরোচিত হত্যাকাণ্ডের কারণে ছাত্ররা এবং শ্রমজীবী মানুষ এবং অভিভাবকরা এবং সমগ্র সমাজ যেভাবে প্রতিরোধে নেমেছিলেন, এবং তাকে যেভাবে তারা দমন করতে গিয়েছিলেন, তার অনেক ভিডিও আপনারা দেখেছেন। যে হেলিকপ্টার থেকে গুলি করা হয়েছে, কি স্নাইপার ব্যবহার করা হয়েছে, মেরে গাড়িতে তুলে লাশ পুড়িয়ে দেওয়া হয়েছে সেই আশুলিয়াতে, তাই না? ভয়ঙ্কর। আমরা ঢাকায় এই ব্যাটল ফিল্ডগুলোর, বিশেষ করে বাড্ডায় আমি ছিলাম সেখানে, তারপরে এটা হচ্ছে যাত্রাবাড়ি, সেখানে আমাদের কমরেডরা ছিলেন, আমরা দেখেছি এটা, পরে তো ভিডিও আমরা দেখেছি। তো এই অভ্যুত্থানটা হয়েছে কিন্তু একেবারেই সংবিধানের বাইরে।
রাজনৈতিক দল অনেকেই যারা এই গণ অভ্যুত্থানে সমর্থন করছে, আমরাও সমর্থন করেছিলাম, আমরা এর মধ্যে ছিলাম, কিন্তু আমরা কেউ কিন্তু ব্যানারটা নেই। আমরা চেয়েছি যে ঐক্যবদ্ধ একটা সংগ্রাম এখানে হোক এবং এই সংগ্রামের পরিণতি একটা যাক, সে পরিণতি হচ্ছে ফ্যাসিস্ট হাসিনার পতন। তা আমরা সকলেই দেখেছি কিভাবে তার পতন হয়েছে। দুনিয়ার ইতিহাসে নাই একটা সরকার পতনের সাথে সাথে তারা পালায় যায়, তাদের দলের সকল লোক পালায় যায়, ইউনিয়ন পরিষদের মেম্বার চেয়ারম্যান পালায় যায়, এমনকি বাইতুল মুকাররমের মসজিদের যে ইমাম খতিব সেও পালিয়ে গেছে, বহু আমলা পালিয়েছে, সামরিক পুলিশ কর্মকর্তা তারা পালিয়েছে, সংস্কৃতি কর্মীরাও পালিয়েছে। অর্থাৎ এই ফ্যাসিজমের পক্ষে, এই গণহত্যার পক্ষে যারা প্রকাশ্যে মদত দিয়েছে, সামনে ছিল, এবং যারা লুটপাট করেছে, বিদেশে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দুর্নীতির সাথে যুক্ত, গুম ক্রসফায়ারের সাথে যুক্ত, নানা রকম ঘৃণিত বস্তুতে তারা পরিণত হয়েছে। ফলে তারা এখানে যে পালিয়ে গেছে আপনারা, এই যে অভ্যুত্থানের পরে যে সরকারটা হয়েছে, এই সরকারটা ঠিক সংবিধানের মধ্যে হয় না, কোনো পার্লামেন্টের নিয়মকানুন আইন মেনে হয় না। তাইলে যেহেতু এই সরকার তো নিশ্চয়ই বিপ্লবী কোন সরকার এই নয়, সরকার বিপ্লবী তারা তো এই সরকার। সংবিধানের মাধ্যমে থেকে ওনারা তো শপথ করছেন এই সংবিধান না, কেন্দ্র করে। সংবিধানকে না, তারা সুপ্রিম কোর্টে একটা প্রপোজাল নিছে, অর্থাৎ সংবিধানের অধীনস্থ যে আদালত, হ্যাঁ। সেই অর্থে আপনি বলতে পারেন, কিন্তু সাংবিধানিক কোনো কাঠামো নাই, রূপরেখা নাই, তাতে এই সরকার আছে। সেইটা সেইটা হয়তো নাই, কিন্তু উপদেষ্টা মূল পরিষদে- প্রেক্ষাপটটা কিন্তু তারা তো সংবিধানকে আর বাতিল তো করেন নাই। তারা বাতিল তো তো আমরা নিজেদেরকে দাবি তুলেছি। না, না। তারা যেহেতু নিজেদেরকে মানুষ জানতে চায় আর কি, যেহেতু নিজেদেরকে শুরুতেই বিপ্লবী সরকার ঘোষণা করেন নাই, তাইলে তারা আসলে কিসের উপর ভিত্তি করে সরকার চালাচ্ছে? নিশ্চয়ই এই এখনো পুরানো যে সকল কাঠামো আছে সবই ঠিক আছে, এখনো সংবিধান যেভাবে যে রুলসগুলো জারি রেখেছিল সবগুলোই আছে। তারপরেও কি এই সরকারকে বলা যাবে যে এটা আসলে সংবিধানের মধ্য থেকে হয় নাই? না, এটা বলা যাবে এই কারণে, এটা সংবিধান অনুযায়ী যে চলছে, আপনার ধরেন হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু এই সরকার চলছে না। আপনি খেয়াল করে দেখতে পারবেন, এই সরকারটা চলছে আসলে গণ অভ্যুত্থানের সৃষ্ট যে ক্ষমতা, সেই ক্ষমতার উপর সে বসে আছে। যেমন আমরা কিন্তু গণ অভ্যুত্থানের ক্ষমতা, বিএনপি ক্ষমতা, যেসব রাজনৈতিক দল এই অভ্যুত্থানে ছিল ছাত্রদের পাশে ব্যানার নামায়, তারা কিন্তু সব ক্ষমতার উৎস এখানে। যে জন্য আমরা সরকারকে বলতে পারছি এখন, অন্তর্বর্তীকালীন সরকার যখন আপনার এই যে ত্রাণ প্যাসেজের কথা বলছে, নিউমোরিং টার্মিনাল বিদেশিদের বন্দোবস্তের কথা বলছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারছি যে আমাদের সাথে আলাপ করে নিতে হবে। এমনকি আমরা মুক্তি কাউন্সিল থেকে বলেছি, অন্য দল সেভাবে বলছে কিনা আমার নজরে পড়ে নেই। ওইখানে সরকার প্রধান একটি ঘোষণা দিয়েছেন, যারা হচ্ছে করিডোরের বিরোধিতা করবে তাদেরকে যে কোনো মূল্যে প্রতিহত করতে হ্যাঁ, হবে। সেটা আছে, আমি বলছি যেটা বোঝার জন্য আপনার সংবিধানে, যেমন এই যে বাজেটটা পেশ করা হলো, হ্যাঁ, সংবিধানে তো আছে আপনার জাতীয় সংসদে বাজেট দিতে হবে। হ্যাঁ, এই বাজেট তো জাতীয় সংসদে হয় না, কি করে দিল সে? তার মানে হচ্ছে তার ক্ষমতার উৎস কিন্তু জাতীয় সংসদ নয়, সংবিধান নয়, তার ক্ষমতার উৎস হচ্ছে ওই গণ অভ্যুত্থান। এবং আজকে এই সরকারকে যদি গণ অভ্যুত্থানের ফলে সৃষ্ট সরকার, তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র হচ্ছে, ধরেন বাইরের দেশের ভেতরে, যখনই সেটা প্রকাশ হচ্ছে, আপনি দেখছেন গণ অভ্যুত্থানের শক্তি যত বিতর্ক থাকুক, তারা কিন্তু ছুটে আসতেছে এখানে, পাশে দাঁড়ায় যাচ্ছে এখানে। কিন্তু একই সঙ্গে আবার এখানে একটা লড়াই আছে। লড়াইটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার যে লড়াই, সেই লড়াইয়ের ব্যাপারে এখানে কিন্তু নিজেদের মধ্যে যেমন লড়াই আছে, তেমনি সরকারের ক্ষেত্রে তার আচরণ কিংবা তার ভূমিকার ক্ষেত্রে কিন্তু সেখানে আমরা বিভিন্ন সময় বক্তব্য দিচ্ছি বা তাকে গাইড করার চেষ্টা করছি, যদিও এই সরকার আমাদের সরাসরি সরকার নয়। আচ্ছা, কারণ এই সরকার তো ছাত্ররাই ঠিক করছে, তাই না? ইউনূস সাহেবকে। এখন হচ্ছে এই সরকারকে নিয়ে বিশেষ করে বাংলাদেশের বর্তমানে সবচেয়ে যে মাঠ পর্যায়ে যে দলগুলো কাজ করে, সবচেয়ে বড় দল যারা মনে করেন কিংবা মানুষও মনে করে, বিএনপি চাচ্ছে খুব শীঘ্রই নির্বাচন। সেই ক্ষেত্রে আপনারাও একটি রাজনৈতিক সংগঠন, আপনারা ওই নির্বাচনটাকে নিয়ে কী ভাবছেন? আমাদের দিক দিয়ে মুক্তি কাউন্সিলের অবস্থানটা হচ্ছে যে আমরা মনে করি এই নির্বাচন বা প্রচলিত যে নির্বাচন সংসদীয় গণতন্ত্রে, এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে মৌলিক কোনো পরিবর্তন হবে না এবং প্রকৃত অর্থে জনগণের হাতে কোনো ক্ষমতা আসবে না। কিন্তু তারপরও আমরা মনে করি বাংলাদেশে একটা জবাবদিহিমূলক সরকারের জন্য এই বছরের মধ্যেই, ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন হওয়া দরকার। ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া দরকার বলে আপনারা মনে করছেন? প্রধান উপদেষ্টা গত 6 জুন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন,
সেইটার সমালোচনা করে বা প্রতিক্রিয়া ব্যক্ত করে আমরা বলেছি যে 10 মাস পরে উনি নির্বাচনের পথরেখা ঘোষণা করলেন। কেন? ব্যাখ্যা দিতে হবে আমাদের কাছে। এখন এই ব্যাখ্যা দিতে উনি অনাগ্রহী। উনি যে এপ্রিল মাসে ঠিক করলেন কেন, সেটাও তো আমাদের কাছে ব্যাখ্যা করতে হবে। তাহলে আমরা কেন নির্বাচিত একটা সরকার চাচ্ছি? জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণে, জনগণের ভোটাধিকারের মাধ্যমে একটা জবাবদিহিমূলক সরকার আসলে আমরা চাচ্ছি। আচ্ছা, আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন ওই সরকার যে কোনো কিছু করতে চাইলে আপনারা যারা অংশীদার, যারা গণভোটানের অংশীদার, তাদের সঙ্গে কথা বলে করতে হবে। কিন্তু জাতীয় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ইস্যু এই মুহূর্তে। ওই ক্ষেত্রে উনি হচ্ছে এপ্রিল মাসে নির্বাচনটা ঘোষণা করলেন। সেই ক্ষেত্রে কি আপনাদের সঙ্গে মতামত নিয়েছেন, আপনাদের সঙ্গে কথা বলেছেন, কিংবা কবে হতে পারে এই নিয়ে আপনারা অংশগ্রহণ করেছিলেন কোনো না, আলোচনায়? এটা তো আপনার সকলেরই জানা, দীর্ঘদিন ধরে এখানকার রাজনৈতিক সংগঠনগুলো যারা ক্ষমতা প্রত্যাশী নির্বাচনের মাধ্যমে, ডানপন্থী কি বামপন্থী দলগুলো, তারা সকলেই নির্বাচনের ব্যাপারে বলছে। তার মধ্যে একটা পার্থক্য আছে। কোনো কোনো দল, যেমন নবগঠিত দল জাতীয় নাগরিক কমিটি এনসিপি, তাদের তো এখনো নিবন্ধন নেই। নিবন্ধন আছে? না থাকলেও তারা একটা দল গঠন তারা কি নিবন্ধন ছাড়া কি নির্বাচন অংশগ্রহণ করতে পারবে? নিবন্ধনটা তো আপনার সময় সাপেক্ষ ব্যাপার, এখন যথেষ্ট সময় আছে নিবন্ধন পাওয়াটা তাদের জন্য। কিন্তু আমি বলছি যে তারা এপ্রিলে নির্বাচনটাকে সরকারের প্রস্তাবিত সেটাকে তারা শর্তযুক্ত করে সমর্থন করেছে যে জুলাই সনদটা ঘোষণা করতে হবে, এটা একটা শর্ত আমি দেখলাম। আর জামাত ইসলামী এটাকে একভাবে সমর্থন করেছে। বিএনপি বা অন্য দলগুলো ডিসেম্বরের মতো যাচ্ছে। এখন আমরা জানি না কালকে বিএনপির ভাইস চেয়ারম্যান তার সাথে তারেক রহমান মিটিংয়ে বসবেন, বসার সম্ভাবনা রয়েছে। বৈঠক আছে, প্রধান উপদেষ্টার সাথে তিনি বসবেন, কি আলোচনা। তা আমাদের দিক দিয়ে আমরা পরিষ্কারভাবে বলতে চাই জাতীয় মুক্তি কাউন্সিলের পক্ষ থেকে যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করি এবছরের ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দিয়ে একটা জবাবদিহি সরকার আমরা চাই, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা হতে চাই। বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত কিংবা সমালোচিত যাই বলেন, কেউ কেউ মনে করছেন বামপন্থী যারা আছেন তারা একটু ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছেন। অন্যদিকে আমরা যদি বলি, সরাসরি যদি একটু বলি, এক চরম ডানপন্থী কিছু দল মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে, যেমন আমাদের সকল ক্ষেত্রেই, সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে। এটা হচ্ছে সত্য ঘটনা, প্রতিনিয়ত নিউজ হচ্ছে। সেই ক্ষেত্রে বামপন্থীরা আসলেই কি বৃহত্তর ঐক্যবদ্ধ হতে পারবে বা ঐক্যমতে পৌঁছাতে পারবে বলে মনে হয়? প্রথমত হচ্ছে যে বাংলাদেশে বামপন্থী কারা, এটা একটা প্রশ্ন ধরে। মানে বামপন্থী আমরা কাদেরকে বলব? এখন জনগণের তো একটা বিবেচনা আছে, বিচারবোধ আছে, তারা বিচার করতে পারে কে বামপন্থী, কে ডানপন্থী, কে জনগণের পক্ষে। এই বিষয়গুলো প্রশ্ন সাপেক্ষ বিষয় আলোচনা। আমাদের দিক দিয়ে আমরা বলতে চাই যে কোনো ঐক্যের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হচ্ছে যে তার লক্ষ্যটা কী। আমরা জনগণের বৃহত্তর ঐক্য চাই, শ্রমিক, কৃষক, সাম্রাজ্যবাদ বিরোধী, শাসক শ্রেণী বিরোধী একটা জনগণের হাতে ক্ষমতা আনার জন্যে একটা ঐক্য, একটা নতুন সংবিধান চাই। কিন্তু যে বামপন্থীদের কথা আপনি বলছেন, এই বামপন্থীরা কিন্তু 72-এর সংবিধানকে একটা গণতান্ত্রিক সংবিধান তারা বলে। মৌলিক পার্থক্য, এই সংবিধান কিভাবে তৈরি হলো, কারা তৈরি করলো, এই সংবিধানটার বৈধতা আছে কিনা আসলে রাজনৈতিক বা নৈতিকভাবে, সেই প্রশ্ন করলে তার উত্তর দিতে পারবে না। কারণ আপনারা জানেন যে 72-এর সংবিধান তৈরি করেছিল যারা, তারা হচ্ছেন 70-এর ইয়াহিয়া খানের অধীনে পাকিস্তানের সংবিধানের জন্য তাদের নির্বাচিত হয়েছে। তারপর তো বাংলাদেশের নদীর পানি অন্যদিকে গড়িয়েছে। এখানে 25শে মার্চ গণহত্যা শুরু হয়েছে, 16ই ডিসেম্বর পর্যন্ত পাকিস্তানের হানাদার বিরুদ্ধে একটা সশস্ত্র মুক্তিযুদ্ধ হয়েছে। এই মুক্তিযুদ্ধের পর নতুন একটা রাষ্ট্রের উদ্ভব হয়েছে। সেই নতুন রাষ্ট্রের গঠনতন্ত্র বা সংবিধানের জন্য একটা নির্বাচন, মানে সংবিধান সভার নির্বাচন, গণপরিষদ নির্বাচন, এটা তো সেই সময়ের দাবি ছিল। কিন্তু তৎকালীন আওয়ামী লীগের প্রধান শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতির অধ্যাদেশ দিয়ে তিনি ঘোষণা করলেন যে 70-এর নির্বাচনে যারা নির্বাচিত হয়েছেন পাকিস্তানের জাতীয় পরিষদ, আওয়ামী লীগের এবং প্রাদেশিক পরিষদে, এটাকেই তিনি যুক্ত করে বলেন এটাই হচ্ছে গণপরিষদ। কি বলবেন আপনি? এবং সেই 72-এর সংবিধানে কিন্তু সকল ক্ষমতা হচ্ছে এক ব্যক্তির হাতে, প্রধানমন্ত্রীর হাতে। কেন সেই সংবিধানকে সংশোধন করা হলো এবং সংবিধানটা চতুর্থ সংশোধনী করে একদলীয় বাকশাল করা হলো?
তারপর উনি পরিবার সহ নিহত হলেন একদল সেনা কর্মকর্তা বা সাম্রাজ্যবাদী চক্রান্তে। তারপর দেশে একটা সামরিক শাসন, সংসদীয় সামরিক শাসন। এই যে পুরো প্রক্রিয়াটা 54 বছরে আমরা যদি দেখি, তাহলে এই প্রক্রিয়ার ব্যাখ্যাটা এখানে করতে হবে যে এই দেশে যে শাসক শ্রেণী, এই শাসক শ্রেণী দল যেমন আওয়ামী লীগ, এই ফ্যাসিস্টদের পতন, এই বামপন্থীদের সম্পর্কে আমরা যদি বলি যে আওয়ামী লীগের শ্রেণী চরিত্র কি, এটি নিয়ে তারা আলোচনা করে। যেমন একটা কথা বাংলায় এখন চালু আছে, এখন সেটা স্ম্যাশ হয়ে গেছে, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা। এই বামপন্থীদেরকে জিজ্ঞেস করা উচিত মুক্তিযুদ্ধের চেতনাটা কি, কোন শ্রেণীর চেতনা? আমরা তো শ্রেণীর রাজনীতি, যদি আপনি বামপন্থী বলেন তার মানে আমরা সমাজতন্ত্রের জন্য লড়াই করি, তাহলে আমরা কিন্তু শ্রেণীর প্রশ্ন আসবে এখানে। তাহলে এই যে মুক্তিযুদ্ধের আসল ইতিহাসটাকে তারা যে বিকৃত করছে, জনগণের ভূমিটাকে আড়াল করছে, যা বাস্তব, যা ফ্যাক্ট, সেটা যদি তারা প্রচার করতো, রাখতো, তাহলে তার একটা অবস্থা ছিল। তারা তো সেটা করেনি। তারা আমাদের অতীতের সংগ্রামের ইতিহাসটাকে তারা আত্মসাৎ করছে। এখন তো ওপেন হয়ে গেছে। আমরা যে লড়াইটা ইতিহাসের ক্ষেত্রে লড়ছিলাম এই জুলাইয়ের গণ অভ্যুত্থানের পরে, এখন কিন্তু এই ইতিহাসটা আসছে। আবার পাশাপাশি 71-এর যে মুক্তিযুদ্ধে জনগণের বিরুদ্ধে দাঁড়িয়েছিল, গণহত্যার পক্ষে সহযোগী ছিল, সেই জামাতিরা তারাও কিন্তু আবার 71-এর ইতিহাসটাকে এই জুলাই অভ্যুত্থানের পরে তাদের মতো করে বয়ান করার চেষ্টা করছে। তাহলে একটা নতুন লড়াই আছে আপনার। তার মানে হচ্ছে যে বৃহত্তর জনগণের, বিশেষ করে শ্রমিক, কৃষক, নিপীড়িত জাতি এবং জনগণের ঐক্যটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, এবং সেই ঐক্যের লক্ষ্যটা ঠিক করতে হবে। আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ চাই, যার লক্ষ্য হচ্ছে সমাজতন্ত্র। সমাজতান্ত্রিক বাংলাদেশের দিকে আমরা যেতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরকেও। নিশ্চয়ই আবার কথা হবে অন্য কোনো ইস্যুতে। ভালো থাকেন।